হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমাদের রোল নাম্বার 61K। আমাদের সাথে 15 ব্যাচের একজন করতো না ক্লাস? 15 ব্যাচের 13 মনে হয়। ও কি ক্লাস করে তোমাদের সাথে নাকি? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তোমাদের সাথে ওই 15 ব্যাচের একজন ছিল যে, ও কি ক্লাস করতেছে নাকি? নাকি ও বি সেকশনে করে ক্লাস? ও আমাকে একটা মেল করছিল আর কি, ক্লাস করবে বলে। এখন পরে কাজ তো ওরা আমি দেখতেছি না, আসলে প্রিভিয়াস ক্লাসেও পাই নাই। আচ্ছা, তোমাদের প্রিভিয়াস দুইটা টেস্ট বুঝতে কোনো সমস্যা হয়েছে? রোমান, শুনতে পাচ্ছ? প্রিভিয়াস দুইটা টেস্টে কি কোনো প্রবলেম আছে তোমাদের, বা বুঝতে পারছো কিনা? আচ্ছা আচ্ছা। তোমাদের সিআর তো এখন আসে নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ও আমার সাথে কথা হয়েছিল ওর সাথে। 16 ব্যাচের 70 কে আছো? জি স্যার, আছি।
ওকে, আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার? ওকে, তো তোমাদের মধ্যে সবাই কি ভ্যাকসিন পেয়েছো নাকি? না স্যার, ভ্যাকসিন পাইনি স্যার। কয়জন আছো পাও নাই যে এরকম? একটাও পাও নাই নাকি একটা পাইছো, সেকেন্ডটা পাও নাই এরকম? না স্যার, একটাও পাই নাই। এরকম কয়জন আছে তোমাদের তোমাদের সেকশনে কয়জন? আচ্ছা, এমনি কি ম্যাক্সিমাম কি দিতে পারছো নাকি? আচ্ছা, এমনি কি সেকেন্ড লিস্টে অনেকে আর কি রেজিস্ট্রেশন করেছে কিন্তু তাদের এখন এসএমএস আসেনি। ভ্যাকসিন তো এখন এমনি সেকেন্ড সবাই সবাই কি রেজিস্ট্রেশন করতে পারছে নাকি? কয়েকদিন হয়তো এনআইডি নাই, ওই জন্য হয়তো রেজিস্ট্রেশন করতে পারে না। বাট না এনআইডি না, যাদের আছে তাদের যাদের এনআইডি আছে ওরা কি সবাই পারছে রেজিস্ট্রেশন করতে? নর্মালি তো করে ফেলার কথা, এনআইডি থাকলে তো। হ্যাঁ, হ্যাঁ সৌরভ, তোমার তো লেট কেন? স্যার আমি ভুলে স্যার মানে অন্য সেকশনে মানে বি সেকশনে ঢুকে গেছিলাম তো স্যার, মিস্টেক হয়ে গেছে। তাই নাকি? জি স্যার, সরি স্যার। শোনো, আচ্ছা আমরা স্টার্ট করি নাকি? সৌরভ, সৌরভ কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা তাহলে স্টার্ট করি নাকি? অনেক লেট হয়ে যাচ্ছে। জি স্যার, স্টার্ট করি স্যার। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তোমরা মাইক্রোফোন গুলো একটু মিউট রাখবা যাতে কোনো নয়েজ না হয় আর কি। আচ্ছা, আমাদের এটা থার্ড এক্সপেরিমেন্ট। আমরা প্রথমে দেখেছিলাম ডিরেক্ট শেয়ার, এরপর আনকনফাইন্ড কম্প্রেশন। আমরা আজকে দেখবো হচ্ছে এটা একটা ফিল্ড টেস্ট, বেসিক্যালি ফিল্ড প্লাস ল্যাব দুটাই আর কি। ইন সিটু dry density of soil by sand replacement or sand cone method, এটাকে sand replacement মেথড বলা হয় বা sand cone মেথড বলা হয়। ইন সিটু ড্রাই ডেনসিটি মিন্স যেটাকে আমরা ফিল্ড ডেনসিটি বলি আর কি। এটাকে সিম্পলি যদি বলি আমরা, মানে ফিল্ড থেকে একটা স্যাম্পল নিয়ে আসবো, ওই স্যাম্পলের আমরা ড্রাই ডেনসিটিটা বের করব, সেটাই হচ্ছে বেসিক্যালি ইন সিটু। এটাকে ইন প্লেস ড্রাই ডেনসিটিও বলা হয়, ইন প্লেস অর ইন সিটু ড্রাই ডেনসিটি অফ সয়েল। প্রথমে আমরা আসলে ময়েস্ট ডেনসিটিটা বের করি, ময়েস্ট অর ওয়েট ডেনসিটি যেটা, বা ফিল্ড কন্ডিশনে সয়েলটা যে কন্ডিশনে থাকে ওরকমই আমরা ডেনসিটিটা বের করি। এরপর ওই সয়েলের যদি আমরা ময়েশ্চার কন্টেন্ট জানি বের করে, আমরা তো অলরেডি বের করতে জানি ময়েশ্চার কন্টেন্ট, তো ওই স্যাম্পলের যদি ময়েশ্চার কন্টেন্ট আমরা জেনে যাই এবং ওই স্যাম্পলের যদি ময়েস্ট ডেনসিটি জানি, তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাই ডেনসিটিটা বের করতে পারি ইজিলি। আর এক্ষেত্রে আমরা স্যান্ড রিপ্লেসমেন্ট বা স্যান্ড কোন মেথড ইউজ করব। স্যান্ড রিপ্লেসমেন্ট বলতে
এখানে সয়েলকে রিপ্লেস করা হয় একটা স্পেশাল স্যান্ড দিয়ে, যেটার নাম হচ্ছে অটোয়া স্যান্ড। অটোয়া নামের একটা সি বিচ আছে, নাম শুনেছো তোমরা? কানাডার অটোয়া বিচ, নাম শুনেছো? না স্যার। আচ্ছা, বেসিক্যালি আসলে ওই কানাডার অটোয়া বিচে এই স্যান্ডটা বেশি পাওয়া যায় আর কি, সেই কারণে এটার নাম হচ্ছে আসলে অটোয়া স্যান্ড। তো এখানে ন্যাচারাল সয়েল, যে সয়েলটার আমরা ড্রাই ডেনসিটি বের করব, ওই ন্যাচারাল সয়েলকে রিপ্লেস করা হয় ওই অটোয়া স্যান্ড দিয়ে, একটা স্পেশাল স্যান্ড। এবং এখানে এটাকে স্যান্ড কোন মেথড বলার একটা কারণ হচ্ছে, এখানে একটা আমরা যখন ফিগারে যাব তখন আমরা একটা কনিক্যাল শেপের একটা ডিভাইস দেখতে পাবো। এই টাইপের একটা আমরা ডিভাইস দেখতে পাবো। তো এখানে উপরে ফানেলের মতো একটা স্ট্রাকচার আছে, ফানেল টাইপের। এটাকে বেসিক্যালি বলা হয় স্যান্ড কোন, এই পোর্শনটাকে বলা হয় স্যান্ড কোন। তাহলে আমরা কি নামটা কি বুঝতে পারলাম? এখানে আমরা ইন প্লেস অর ইন সিটু অর ফিল্ড ডেনসিটি বের করব, ড্রাই ডেনসিটি অফ সয়েল বাই স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড অর স্যান্ড কোন মেথড। The dry density of soil is an important parameter for calculating bearing capacity of foundations, any type of foundations. And in designing laterally loaded foundations, laterally loaded foundation means আমরা পাইল কে বলতে পারি, পাইল, রিটেনিং ওয়াল আর ব্রেসিং। তো এই সমস্ত স্ট্রাকচারের ক্ষেত্রে, এই সমস্ত স্ট্রাকচার যখন আমরা যদি কনস্ট্রাক্ট করতে যাই বা ডিজাইন করতে যাই, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু ফাউন্ডেশনের বা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে জানতে হয়, যেটার জন্য ড্রাই ডেনসিটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। This test is used to determine the in place or in situ density of soil. This test can also be used to determine density of compacted soil. যেহেতু ন্যাচারাল যে সয়েলটা আমরা নিয়ে আসি, ন্যাচারাল সয়েলটা কিন্তু নরমালি কম্প্যাক্টেড কন্ডিশনে থাকে। Used in the construction of structural fields, earth fields, highway embankments or earth dams, এই সমস্ত সাইটে আমরা এই টেস্টটা জেনারেলি করে থাকি। আমরা যদি আর্থ দিয়ে কোনো ধরনের ফিলিং করি, বা হাইওয়ে এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে যেটাকে আমরা ম্যাকাডাম বলি, বা আর্থ ড্যামের ক্ষেত্রে, এই সমস্ত স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সয়েলের ড্রাই ডেনসিটিটা বা দ্যাট মিন্স ফিল্ড ডেনসিটিটা বের করতে হয়। This method is not recommended for organic or friable soils. Organic soil অথবা friable, friable soil means যে সয়েলটা মানে খুবই বেশি ব্রিটল নেচার দেখায়, সেই ধরনের সয়েলগুলোকে ফ্রাইয়েবল সয়েল বলে। এই ধরনের সয়েলের জন্য কিন্তু এই টেস্ট মেথডটা অ্যাপ্লিকেবল না। এটার জন্য জেনারেলি আমরা ইকুইভ্যালেন্ট দুইটা কোড ইউজ করে থাকি। এখানে আমরা জেনারেলি আইএসটা ফলো করব। এখানে এটার কিন্তু একটা এসটিএম আছে, দুইটা কোড অলমোস্ট সেম। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এসটিএম স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে কোডটার নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ড্রাই ডেনসিটি অফ সয়েলস ইন প্লেস বাই দ্য স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড। আর এসটিএম এ টেস্টটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্ট মেথড ফর ডেনসিটি এন্ড ইউনিট ওয়েট অফ সয়েল ইন প্লেস বাই স্যান্ড কোন মেথড। এরপর দেখি কি কি ইকুইপমেন্ট লাগবে। স্যান্ড কোন অ্যাপারেটাস, যেটা আমরা একটু আগে ড্র করেছিলাম। স্যান্ড কোন অ্যাপারেটাস কনসিস্টিং অফ এ প্লাস্টিক বটল, নিচের দিকে একটা বটল দেখিয়েছিলাম, উইথ এ মেটাল কোন অ্যাটাচড টু ইট। দ্যাট মিন্স, আচ্ছা আমরা ছবিটা একটু দেখে নিই তাহলে বুঝাইতে সুবিধা হবে। একটা কালার ছবি দেখি, এটা কি বোঝা যাচ্ছে? এই যে প্লাস্টিক বটলটা, আর হচ্ছে এটা মেটাল, ওই যে স্যান্ড কোন যেটা বলেছিলাম, এটা হচ্ছে মেটাল একটা কোন, আর এটা হচ্ছে ভালভ। এই ভালভটা কিন্তু অন অফ করা যায়, এই ভালভটাকে অন অফ করা যায়। দ্যাট মিন্স এখানে একটা হোল রয়েছে মাঝখানে, এই হোলটাকে অন অফ করা যায়। তো এখানে কি কি থাকতেছে? স্যান্ড কোনে একটা প্লাস্টিক বটল থাকতেছে এবং একটা মেটাল কোন বা স্যান্ড কোন থাকতেছে। বেস প্লেট, আমরা টেস্টিং পারপাসে একটা বেস প্লেট ইউজ করব। বেস প্লেটটা একটু দেখে নিব আমরা একটু পরে। এটা বেসিক্যালি একটা মেটাল ট্রে, একটা স্কোয়ার সাইজের একটা ট্রে।
এটা সাইজ হচ্ছে 300 মিলিমিটার স্কোয়ার অ্যান্ড 40 মিলিমিটার থিকনেস উইথ এ 100 মিলিমিটার হোল ইন দ্য সেন্টার, এবং মাঝখানে একটা 100 মিলিমিটার ডায়ার একটা হোল আছে। এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এটা কি বোঝা যাচ্ছে, মেটাল প্লেটটা দেখা যাচ্ছে? জি স্যার। এই যে মাঝখানে একটা হোল, এরপর টুলস টু ডিগ স্মল হোল ইন দ্য ফিল্ড। ফিল্ডে আমরা যে জায়গাতে ফিল্ড ডেন্সিটি, যে জায়গার স্যাম্পলের জন্য ফিল্ড ডেন্সিটিটা বের করব, ওই প্লেসে ওই স্যাম্পলটাকে নেওয়ার জন্য কিছু টুলস ইউজ করতে হয়, যেমন ধরো সয়েল কাটিং টুল, এক্সকেভেটিং টুল, স্ক্র্যাপার টুল, ব্যান্ড স্পুন। এটা আমরা ডায়াগ্রামে দেখবো কোন কোন টুলগুলো ইউজ করতে হয়। এরপর যে স্পেশাল স্যান্ড আমরা ইউজ করি এটার নাম হচ্ছে 2230 অটোয়া স্যান্ড। এটার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রাউন্ডেড, পুয়ারলি গ্রেডেড, কোর্স স্যান্ড। এটা হচ্ছে কি রাউন্ডেড, আমরা শেপ পড়ছিলাম না সয়েলের ক্ষেত্রে, মনে আছে কিনা? শেপ, অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার, রাউন্ডেড পড়েছিলাম, মনে কি আছে? জি স্যার। আমরা ওই স্যান্ডি সয়েলের জন্য শেপটাকে নিয়ে বেশি ডিসকাস করেছিলাম, যে অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার আর হচ্ছে রাউন্ডেড। তো এটা বেসিক্যালি রাউন্ডেড হয় এবং পুয়ারলি গ্রেডেড, কোর্স স্যান্ড, এবং এটা জেনারেলি কোর্স স্যান্ডটাই প্রেফার করা হয়। এটার নাম হচ্ছে 2230 অটোয়া স্যান্ড। স্যান্ডটা সম্পর্কে আমরা আরো ডিটেলস একটু পরে জানবো। প্রক্টর কম্প্যাকশন মোল্ড উইথাউট অ্যাটাচড এক্সটেনশন। এক্ষেত্রে আমরা একটা প্রক্টর টেস্ট, তোমরা নাম হয়তো বা শোনো না, এই টেস্ট আমরা তোমাদেরকে করাবো। এটা হচ্ছে আমরা এসপিটি টেস্ট বলি, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। এই প্রক্টর টেস্ট বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে এসপিটি আর একটা হচ্ছে এমপিটি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আর একটা হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট। তো এখানে আমরা প্রক্টর কম্প্যাকশন মোল্ড অর্থাৎ এসপিটি, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের যে মোল্ডটা, এটা যে কোনো একটা টেস্টের মোল্ড হলেই হয়, স্ট্যান্ডার্ড প্রক্টর বা মডিফাইড প্রক্টর যেটাই হোক না কেন, প্রক্টর টেস্টে যে কম্প্যাকশন মোল্ডটা ইউজ করা হয় ওরকম একটা মোল্ড এখানে ইউজ করতে হয়। এরপর স্কেল, তারপর স্টিল স্ট্রেটেজ, এই ধরনের কয়েকটা ইনস্ট্রুমেন্ট লাগবে। গ্লাস প্লেট লাগবে একটা, যেটা 450 মিলিমিটার স্কোয়ার। এটা গ্লাস প্লেট ছাড়াও যে কোনো একটা ফ্ল্যাট সারফেসে করা যায়। মেটাল কন্টেইনার্স টু কালেক্ট এক্সকেভেটেড সয়েল, এটার জন্য একটা জাস্ট কন্টেইনার দরকার, যেখানে আমরা সয়েলটা এক্সকেভেট করে যে কন্টেইনারে রাখবো। আর হচ্ছে আমাদের ব্যালেন্স লাগবে, যেহেতু আমরা এখানে কয়েকটা ওয়েট মেজার করব বিভিন্ন ধরনের স্যাম্পলে। আচ্ছা, অটোয়া স্যান্ডটা একটু দেখি। আচ্ছা, এটার গ্রেডিংটা কিরকম দেখে কি বোঝা যায়? এটা কোন ধরনের গ্রেডিং বলতে পারবা? এটা কি এটা কি ইউনিফর্ম গ্রেডিং, নাকি ওয়েল গ্রেডিং, নাকি গ্যাপ গ্রেডিং? হ্যালো, আমার প্রশ্ন কি বুঝে গেছে? ইউনিফর্ম গ্রেড স্যার, ইউনিফর্ম। ইউনিফর্ম, এটা কি শিওর ইউনিফর্ম? ইউনিফর্ম। এটা কি দেখে মনে হইলো বলো তো, কেন ইউনিফর্ম, কি দেখে মনে হইলো? লাইনটা ছড়ানো না স্যার, মানে একেবারে সোজাসুজি প্রায়। মানে লাইনটা একটু স্টিপ, তাই তো? জি স্যার। আমরা মাইল্ড পেতাম কোন ক্ষেত্রে, কোন ধরনের গ্রেডিং এর ক্ষেত্রে স্লোপটা মাইল্ড থাকতো, মাইল্ড স্লোপ কোন ধরনের গ্রেডিং এর পুর ক্ষেত্রে? গ্রেডিং। বুঝি নাই, কোন গ্রেডিং? ওয়েল গ্রেডেড স্যার। ওয়েল গ্রেডিং, ইয়েস, ওয়েল গ্রেডিং এর ক্ষেত্রে। আর গ্যাপ গ্রেডিং এর ক্ষেত্রে কি ছিল? মাঝখানে মাঝখানে একটা আন্ডুলেশন ছিল, তাই না? তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এটাকে পুয়ারলি গ্রেডেড কেন বলা হচ্ছে? এই যে আমরা তিন ধরনের গ্রেডিং বললাম, যে ওয়েল গ্রেডিং, বেসিক্যালি গ্রেডিংকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওয়েল গ্রেডিং আর একটা হচ্ছে পুয়ার গ্রেডিং।
পুয়ার গ্রেডিংটা আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইউনিফর্ম গ্রেডিং আর একটা হচ্ছে গ্যাপ গ্রেডিং বা গ্যাপ গ্রেডেড। তাহলে যে গ্যাপ গ্রেডিং আর একটা হচ্ছে ইউনিফর্ম গ্রেডিং, এই দুটাই বেসিক্যালি পুয়ারলি গ্রেডিং। তো বলা হচ্ছে কি যে, এবং দেখো আমরা যদি মাইক্রোস্কোপিক পিকচারটা দেখি, এটা জাস্ট একটা টিপিক্যাল একটা পিকচার, স্কিমেটিক ডায়াগ্রাম যদি আমরা দেখার চেষ্টা করি, অলমোস্ট যেহেতু রাউন্ডেড বলা ছিল, তো স্যান্ড স্যাম্পল গুলা কিন্তু এই ধরনের গ্রেনুলার, প্রত্যেক গ্রেন স্যান্ডের গ্রেন গুলা হচ্ছে জাস্ট এরকম সার্কুলার, দ্যাট মিনস অলমোস্ট রাউন্ডেড আর কি, হয়তো পিওরলি এরকম রাউন্ডেড না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এরকম রাউন্ডেড শেপ। এবং ফিজিক্যালি দেখতে এগুলো এরকম একটু সাদাটে হয়, এটা আমরা দেখবো আর একটু পরে ভিডিওতে দেখতে পারবো। এগুলো খুব সাদা স্যান্ড, হোয়াইট স্যান্ড। তাহলে বলা হচ্ছে কি রাউন্ডেড, সেটা আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দেখে বুঝতে পারতেছি রাউন্ডেড শেপ। আর হচ্ছে পুয়ারলি গ্রেডিং, সেটা আমরা গ্রেডিং কার্ভ দেখে বুঝতেছি, আর কালারটা হচ্ছে তার অলমোস্ট হোয়াইট কালার আর হোয়াইটিশ ব্রাউন এই ধরনের কালার। এবং এগুলো বেসিক্যালি কোর্স স্যান্ড, এগুলো নরমালি ফাইন স্যান্ড খুব কম হয়, বেসিক্যালি কোর্স স্যান্ড। আচ্ছা, অটোয়া স্যান্ড নিয়ে আর কিছু কি জানার আছে তোমাদের? স্যার এই যে 20/30 এই জিনিসটা স্যার বুঝি না এখনো। এটা হচ্ছে গ্রেডিং, সাইজের একটা গ্রেডিং আর কি। এটা বিভিন্ন সাইজের পাওয়া যায়। আমরা যে ইউনিফর্ম সাইজ বলতেছি, এই ইউনিফর্ম সাইজটা বিভিন্ন ধরনের হয় আর কি। নরমালি এই টেস্টের জন্য 20-30 অটোয়া স্যান্ড ইউজ করা হয়। এটার কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো এখানে আসলে দরকার নাই, আমি সেই কারণে দেখাই নাই আর কি। মানে 20-30 অটোয়া স্যান্ড বলতে গেলে কিছু ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করতে হয়, কিছু ক্রাইটেরিয়া থাকবে আর কি, যে এটার সিসি কত হবে, সিইউ কত হবে, পার্সন ফাইনার কত হবে, তারপরে হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি কত হবে, D10 কত হবে, D50 কত হবে, এগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে আর কি। তাই এত কিছু আমাদের জানার দরকার নাই আপাতত। এখন মেইন প্রশ্নটা তোমরা করো নাই যে যে এই স্পেশালি এই স্যান্ডটা কেন এই টেস্টে ইউজ করা হয়। সরি, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই আমার প্রশ্নটা হচ্ছে কি, এই অটোয়া স্যান্ডটা কেন আমরা ইউজ করতেছি আর কি এই টেস্টে, কারো কি কোনো আইডিয়া আছে? আমরা ধরো লোকাল স্যান্ড ইউজ করতে পারতাম, তারপর হচ্ছে তোমার সিলেট স্যান্ড ইউজ করতে পারতাম, এগুলো এগুলো তো আমাদের এখানে লোকালি অ্যাভেলেবল, তাই না? শুধু শুধু অটোয়া স্যান্ড কেন লাগতেছে আমাদের? কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা অলরেডি বলে ফেলছি, যে এই এই স্যান্ড স্যান্ড গ্রেন গুলার শেপ হচ্ছে রাউন্ড, এবং এটার গ্রেডিং হচ্ছে ইউনিফর্ম গ্রেডিং। এখান থেকে কি কিছু আন্দাজ করা যায়? স্যার ইউনিফর্ম ডেনসিটিটা স্যার ইউনিফর্ম থাকে তাই। ইয়েস, আলটিমেট আনসার হচ্ছে এটা, কিন্তু সেটা কিভাবে, এটা কি আমরা বুঝছি? মানে এই এই ধরনের স্যাম্পল নিয়ে কাজ করলে হয় কি, মানে এই ধরনের স্যাম্পলের ডেনসিটি কিন্তু সহজে চেঞ্জ হয় না, মানে মোটামুটি একটা কনস্ট্যান্ট ডেনসিটি পাওয়া যায়। আমরা যেই মোল্ডেই রাখি না কেন, বা যেই যেই ধরনের পাত্রেই রাখি না কেন, এই ধরনের স্যান্ডের কিন্তু ডেনসিটি সহজে চেঞ্জ হয় না, বা ভলিউম চেঞ্জ হয় না, স্পেসিফিক্যালি ভলিউমটা চেঞ্জ হয় না, ভলিউম বা ডেনসিটিটা চেঞ্জ হয় না। এটার একটা কারণ হচ্ছে কি, এটার শেপটা হচ্ছে ইউনিফর্ম শেপ, দ্যাট মিনস রাউন্ডেড শেপ। এবং আচ্ছা, আরেকটা কারণ বলতে পারবো, যে এটার এগেইনস্টে যদি আমি বলি যে
লোকাল স্যান্ড বা সিলেট স্যান্ড কি ইউজ করা যায় তো? যেমন ধরো সিলেট স্যান্ডও কিন্তু কোর্স স্যান্ড। পারা যাইতো কিনা? যেমন ধরো সিলেট স্যান্ডের ক্ষেত্রে সিলেট স্যান্ডের গ্রেন গুলা এরকম বিভিন্ন শেপের না, তাই তো নাকি? বুঝা গেছে? আমরা লোকাল স্যান্ড বা আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কোনো রেসপন্স পাচ্ছি না, সেই জন্য বলছি একটু রেসপন্স করিও তোমরা। নরমালি লোকাল স্যান্ড বা সিলেট স্যান্ডের ক্ষেত্রে আমরা যদি মানে গ্রেন গুলাকে দেখি, গ্রেন গুলা দেখতে অনেকটা এরকম না, যে কিছু কিছু থাকবে বড় সাইজের, কিছু থাকবে ছোট সাইজের, কিছু থাকবে মিডিয়াম সাইজের, কিছু থাকবে খুবই ফাইন, কিছু থাকবে খুবই কোর্স, তাই না? তো এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায়? বলতে পারবা? এই দুইটার সাইজ এবং শেপের চেঞ্জের কারণে এদের ডিফারেন্সটা কোন জায়গাটা হচ্ছে? ব্রিডিং এর ডিফারেন্স হবে। পার্টিকেল গুলো স্যার যদি মানে বিভিন্ন ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে স্যার ডেনসিটিটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি গ্রেনগুলার অ্যারেঞ্জমেন্টের কারণে বা ডিগ্রি অফ কম্প্যাকশনের কারণে, অ্যারেঞ্জমেন্ট এবং ডিগ্রি অফ কম্প্যাকশনের কারণে বা কম্প্যাক্টিভ ইফোর্টের কারণে দেখা যাবে কি আমরা যদি লোকাল স্যান্ড বা সিলেট স্যান্ড বা অন্য কোনো জায়গার যদি স্যান্ড ইউজ করতাম যেখানে বিভিন্ন সাইজের পার্টিকেল থাকবে, তাহলে সেখানে দেখা যাইতো কি এক এক সময় এক এক কন্ডিশনে এক এক ধরনের ডেনসিটি আসতো। এটা কি বুঝছি স্টেটমেন্টটা? বুঝা গেছে কিনা স্টেটমেন্টটা? মানে বিভিন্ন সাইজের গ্রেন থাকলে বা পার্টিকেল থাকলে এটার ডেনসিটি যে বিভিন্ন সময়ে এক এক রকম হবে, এটা কি ঠিক কিনা? স্যার এটা তো মানে কম্প্যাকশনের উপর ডিপেন্ড করবে স্যার। এক্স্যাক্টলি, এটা তো আমি প্রথমে বললাম যে গ্রেনগুলার অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার ডিগ্রি অফ কম্প্যাকশন। আমি কি মানে লো কম্প্যাকশন দিচ্ছি নাকি মিডিয়াম কম্প্যাকশন দিচ্ছি নাকি হাই কম্প্যাকশন দিচ্ছি, দ্যাট মিন্স ডেন্স কন্ডিশনে আছে নাকি লুজ কন্ডিশনে আছে, লুজের মধ্যে আবার কি ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বা ডেন্সের মধ্যে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এটার উপর তো ডিপেন্ড করবে নাকি, তাই না? বুঝছি কিনা? জি স্যার, কিন্তু স্যার মানে মেন জিনিসটা হচ্ছে কি, আমরা আসলে এই স্যান্ডটা ইউজ করতেছি আসলে ভলিউমটা বের করবে একটা হোলের। তো স্যার, এক্স্যাক্টলি, আমরা আসলে ওই যে বললাম না যে ফিল্ড থেকে একটা সার্টেন পোরশন স্যান্ড আমরা সয়েল আমরা কি করব, এক্সকেভেট করে সরাই ফেলবো, এবং সরানোর পরে যে হোল বা গর্তটা তৈরি হবে ওই গর্তটা আমরা ফিল আপ করবো হচ্ছে তোমার অটোয়া স্যান্ড দিয়ে। তাইলে ওই সয়েলের ভলিউমটা আমরা আসলে ইকুইভ্যালেন্ট করব কার সাথে? এই অটোয়া স্যান্ডের ভলিউমের সাথে, যেখান থেকে আমরা ডেনসিটিও বের করতে পারবো। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার বুঝছি। আমরা ক্লিয়ার হবে। আমরা আমরা আসলে মানে সয়েলের ভলিউমটাকে ইকুইভ্যালেন্ট করতেছি কাকে দিয়ে? অটোয়া স্যান্ডের ভলিউম দিয়ে। এতটুকু বুঝছি কিনা? তাহলে এখানে সবচেয়ে যে বেনিফিটটা আমরা নিতে পারতেছি সেটা হচ্ছে কি, এগুলা কোর্স গ্রেইন এবং রাউন্ডেড গ্রেইন হওয়ার কারণে এই ধরনের স্যান্ডের ক্ষেত্রে ভলিউম অলমোস্ট সেম বা কনস্ট্যান্ট থাকে। একদম হয়তো বা পারফেক্টলি মানে হবে না, কিন্তু অলমোস্ট কিন্তু সেম থাকে উইথ রেসপেক্ট টু আদার স্যান্ডি স্যাম্পল। এতটুকু বুঝছি নাকি? জি স্যার বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, তাইলে আমরা একটু এখানে একটা সেটআপ দেখি। এই যে নিচেরটা ছিল মেটাল প্লেট, এটা আমরা তো বলেছিলাম মাঝখানে একটা হোল থাকে, আর এটা হচ্ছে তোমার এই স্যান্ড কোন বা ফানেল টাইপের অনেকটা মেটাল ফানেল, এখানে একটা ভালভ থাকে, আর এটা হচ্ছে একটা প্লাস্টিক বটল,
তো প্লাস্টিক বোতলটা আসলে এমন ভাবে নেওয়া হয় যাতে করে ভিতরে কতটুকু অটোয়া স্যান্ড থাকবে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে, লেয়ারটা দেখা যাবে, অটোয়া স্যান্ডের লেয়ারটা কিন্তু দেখা যাবে। এভাবেই নর্মালি বোতলটা নিতে হয়। আর এখানে একটা ফিল প্রসিডিউর দেখাচ্ছে, যদিও আমরা ভিডিওতে আরো ক্লিয়ার হব। এটা হচ্ছে সেই বটল বা জার, এটার ভিতরে থাকবে হচ্ছে তোমার অটোয়া স্যান্ড, এটা মোটামুটি ফিল আপ করা থাকে। আর এটা হচ্ছে তোমার স্যান্ড কোন, আর এটা হচ্ছে ভালভ, এটা হচ্ছে তোমার মেটাল প্লেট। তাহলে যেটা করি আমরা, এই যে এখানে একটা গ্রাউন্ড সারফেস, এক্সিস্টিং গ্রাউন্ড সারফেস, ওখানে আমরা পার্টিকুলার ডেপথে আমরা কিছু স্যাম্পল এক্সকেভেট করে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এই স্যাম্পলটা, এই হোলটা ফিল আপ করবো কি দিয়ে? অটোয়া স্যান্ড দিয়ে। এরপর আমাদের দেন মেজারমেন্টের ব্যাপারগুলো আসবে পরে। এবং এখানে স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে স্যান্ড কোনের ক্ষেত্রে। তোমার এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার বেসিক্যালি স্যান্ড কোন, এটা হচ্ছে ভালভ, আর সরি এখানে হচ্ছে বোতলটা স্যান্ড কোন। আসলে এটা পুরা সেটআপের নামই হচ্ছে স্যান্ড কোন হিসেবে দেখাচ্ছে এখানে। নিচেরটা হচ্ছে বেসিক্যালি স্যান্ড কোন, এটা হচ্ছে আমার ভালভটা। আর উপরের যেটা কোনিক্যাল শেপ দেখতে পাচ্ছি, এটা আসলে এই পোরশনটা। বুঝা গেছে কিনা? এই যে এই পোরশনটা, এর উপরে বোতলটা থাকে, এই যে বটল অ্যাটাচড হিয়ার, এর উপরে এই যে বোতলটা থাকে। ক্লিয়ার? এতটুকু বুঝছি নাকি? জি স্যার, বুঝতে পারছি। আর এখানে স্যান্ড কোনের যে হোলটা থাকবে, সেই হোলটার ডায়া হচ্ছে অলমোস্ট 12.7 মিলিমিটার। এটা একটু কম বেশি হইতে পারে। আর এটার ওপেন যেটা এন্ড পোর্শন আমরা দেখতে পাচ্ছি, সেটার ডাইমেনশনটা দেওয়া আছে এখানে 6.5 ইঞ্চ। ইন্টারনাল হচ্ছে 6.5 ইঞ্চ, এক্সটার্নাল হচ্ছে 6.75 ইঞ্চ। আর এটার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রিতে থাকে হরাইজন্টালের সাথে। এই স্যান্ড কোনের সাইড গুলা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই হচ্ছে মোটামুটি স্পেসিফিকেশন। এখানে আমরা তিনটা ওয়েতে যাব, এই কাজটা আমরা তিনটা ওয়েতে করব। যদিও বা হয়তো আমি এক্সপ্লেন করার সুবিধার্থে টেস্টটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু টেস্টটা আসলে খুবই সিম্পল টেস্ট। এখানে তিনটা স্টেপ থাকবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার স্যান্ড কোন, যেটা বলেছিলাম। স্যান্ড কোন কোনটা মনে আছে? ফানেল টাইপের যে স্ট্রাকচারটা ছিল, এক পাশে ছিল বটম, তার অপোজিট পাশে ছিল এই স্যান্ড কোন। এই স্যান্ড কোনটাকে ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন মিন্স এই স্যান্ড কোন যে পোরশনটা, এই স্যান্ড কোন পোরশনে যে ভলিউম, ওই ভলিউমে কি পরিমাণ অটোয়া স্যান্ড থাকবে, সেই ওয়েটটা আমাদের বের করে নিতে হয়। আমি আবার বলি, এই যে মেটাল যে স্যান্ড কোনটা, এই স্যান্ড কোনের ভিতরে, দ্যাট মিন্স এই স্যান্ড কোনের যে ভলিউম, ওই ভলিউমটা ফিল আপ করতে আমার কি পরিমাণ অটোয়া স্যান্ড লাগবে, সেটাই মেজার করা হচ্ছে আমার ক্যালিব্রেশন অফ স্যান্ড কোন। তো এখানে যেটা করা হয়, আমি জাস্ট সিম্পলি একটু বলার চেষ্টা করি, এতগুলা না বলে। আমরা ছবিতে গেলে বুঝতে পারবো। আচ্ছা, একটু দেখে নাও যে এখানে ইনিশিয়ালি আমরা এই টোটাল সেটআপের একটা ওয়েট নিব। এখানে কি কি থাকতেছে? বোতল থাকতেছে, তারপর হচ্ছে তোমার স্যান্ড কোন থাকতেছে সাথে, আর ভিতর হচ্ছে তোমার অটোয়া স্যান্ড। তাহলে এই তিনটা জিনিস, বটল, স্যান্ড কোন, অটোয়া স্যান্ড, এই তিনটা জিনিসের একটা ওয়েট নিব প্রথমে। এটা তো নেওয়া যাবে নাকি? এই বটলটা আমরা মোটামুটি কিছু দূর অংশ আমরা গ্যাপ রেখে, এটা অ্যাপ্রক্সিমেটলি 10 মিলিমিটার মতো কিছুটা অংশ গ্যাপ রেখে বাকি পুরোটাই ফিল আপ করে ফেলবো অটোয়া স্যান্ড দিয়ে। এরপরে এই ভালভটা লক থাকবে, সব সময় লক থাকবে, এই ভালভটা লক করা থাকবে, দেখবেন ছিদ্রটা লক করা থাকবে। তাইলে এই অবস্থায়, ভালভটা লক অবস্থায়, এই স্যান্ড কোন, তারপর হচ্ছে তোমার বটল এবং ভিতরে যে অটোয়া স্যান্ডটা আছে, এই তিনটার একটা ওয়েট নেওয়া হয়। ধরে নাও সেই ওয়েটটা হচ্ছে আমার W1। এরপরে যেটা করবো আমরা, ওই যে একটা গ্লাস প্লেট বলেছিলাম আমরা একটা গ্লাস প্লেট, ওই স্কোয়ার সাইজের গ্লাস প্লেটটা আমরা নিব, এর নিচে ভাবে রাখবো, বা প্রথমে গ্লাস প্লেটটা রাখলাম। গ্লাস প্লেটটা রাখার পরে
ভালভটা কিন্তু এখনো অফ করা, দ্যাট মিন্স লক করা। এই অবস্থায় আমরা জাস্ট এখন যেভাবে আছে এই স্যান্ড কোন অ্যাপারেটাসটা ঠিক এভাবেই ওই গ্লাস প্লেটের উপর রাখবো, নিচে একটা গ্লাস প্লেট থাকবে, এই গ্লাস প্লেটের উপর ঠিক এভাবে আমরা ওই স্যান্ড কোন অ্যাপারেটাসটা কি করব, এই গ্লাস প্লেটের উপর রাখবো। রাখার পরে sorry, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে যখনই আমরা এই স্যান্ড কোন অ্যাপারেটাসটাকে উল্টায় রাখলাম কার উপর, ওই গ্লাস প্লেটের উপর, এরপরে উল্টানোর পরে দেখা যাবে যে এখানে কিন্তু এই যে এখানে যেরকম সয়েল লেয়ারটা দেখা যাচ্ছে, এভাবে ধরো ইনিশিয়ালি যখন বাল্বটা লক করা ছিল ওই অবস্থায় ওই ভিতরের অটোয়া স্যান্ডের লেয়ারটা এরকম কিছু একটা দেখা যাবে আর কি। এরপর আমরা কি করব, এই লকটা আমরা খুলে দিব। লকটা খুলে দিলে কি হবে, মাঝখানে যেটা হোল ছিল সেই হোলটা কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। তখন এই বটল থেকে অটোয়া স্যান্ড গ্র্যাভিটি ফ্লোতে এই কোনটাকে ফিল আপ করে ফেলবে, এই স্যান্ড কোনটাকে ফিল আপ করে ফেলবে। বুঝা যাচ্ছে কিনা? যখনই আমরা লকটা খুলে দিলাম, ওপেন করে দিলাম, তখন এই বটল থেকে অটোয়া স্যান্ডটা গ্র্যাভিটি ফ্লোতে এই স্যান্ড কোনটাকে ফিল আপ করবে। আমি কি বুঝাইতে পারলাম? এটা বুঝছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা যে কেউ একজন রেসপন্স করতে পারো না, নাকি আসলে ক্লাস কেউ করতেছো না? আমি এতবার তোমাদের জিজ্ঞেস করি, কারো কোনো রেসপন্স পাচ্ছি না কেন? আচ্ছা দেখো, তাইলে তাইলে কতক্ষণ পর্যন্ত এই অটোয়া স্যান্ডটা এই হোল দিয়ে স্যান্ড কোণে আসবে, কতক্ষণ পর্যন্ত? এটা আমরা কিভাবে বুঝবো যে কখন, মানে কোন সময়ে গিয়ে এই স্যান্ড কোণটা ফিল আপ হয়ে গেছে, সেটা বুঝবো কিভাবে? দেখবা যে যখনই ভালভটা আমরা আনলক করে দিই তখন কিন্তু এই লেয়ারটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে। নামার পরে ধরে নিলাম যে এই বরাবর কোন একটা জায়গাতে এসে লেয়ারটা কি হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, আর পড়তেছে না। যখনই দেখবা যে ইনিশিয়ালি কিন্তু এটা আস্তে আস্তে কমবে, এটা ক্লিয়ারলি বোঝা যাবে। কিন্তু যখন দেখবা যে একটা সার্টেন টাইম পরে, এটা কয়েক মিনিট হইতে পারে, সার্টেন টাইম পরে দেখা যাবে কি এই লেয়ারটা ফিক্স হয়ে গেছে, এটার কিন্তু মুভ করতেছে না, দ্যাট মিন্স নিচের দিকে নামতেছে না। তখন তুমি বুঝে যাবা যে এই স্যান্ড কোনটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে যখনই বুঝবো যে এই সেকেন্ড লেয়ারের কোনো আর নিচে নামতেছে না বা ফিক্স হয়ে গেছে, তখন আমরা কি করব, এই ভালভটাকে লক করে দিব আবার। তাহলে লক করার পরে এই টোটাল অ্যাপারেটাস ডিভাইসটাকে আমরা সরাই ফেলবো, যেহেতু লক করে এখন সরাই ফেলতে পারবো। সরানোর পর আমি উল্টায় রাখলাম, আর কি উল্টায় রাখলে কি হবে, এই স্যান্ড কোনটা উপরের দিকে থাকবে, বোতলটা নিচের দিকে থাকবে আর কি, যদি আমরা উল্টায় রাখি। এখন যেই পজিশনে আছে এটা কিন্তু তার উল্টানো পজিশন। হ্যাঁ, তাহলে দেখো ওই স্যান্ড কোনটা তো অলরেডি ফিল আপ হয়ে গেছে, কি দিয়ে, ওই যে অটোয়া স্যান্ড দিয়ে। ফিল আপ হওয়ার পর আমরা কি করব, এই সেটআপটা আমরা তুলে ফেলবো, তুলে ফেলে এটার আর একটা ওয়েট নিব। ওয়েট মিন্স বটল, স্যান্ড কোন এবং ভিতরে বাকি যে পরিমাণ অটোয়া স্যান্ডটা ছিল এটার আবার একটা ওয়েট নিব, যেটা হচ্ছে W2। এই দুইটার ডিফারেন্স করলে কি পাওয়া যাবে?
স্যার এই দুইটা ডিফারেন্স করলে মানে এই হোলটা ফিল আপ করতে যতটুকু স্যান্ড লাগছে আর এই কোনটা ফিল আপ করতে যতটুকু স্যান্ড লাগছে এই দুইটার কম্বাইন্ড ওয়েট পাওয়া যাবে। আচ্ছা, বেসিক্যালি এখানে যেটা হয়, সাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছি না আমি। কেউ কিছু বলতে চাইছিলা? আমি শুনতে পাই নাই। যে কথা বলছো ওর মাইকে মনে হয় সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা যে ওয়েটটা পাচ্ছি, এখানে বাল্ব এবং স্যান্ড কোনটা এত কাছাকাছি থাকে যে স্যাম্পলটা আসলে যে অটোয়া স্যান্ডটা আসলে নামবে নিচে, এটা শুধুমাত্র এই স্যান্ড কোনের যে ভলিউমটা আছে বা স্পেসটা আছে সেটাকেই শুধু ফিল আপ করবে। তাহলে আমরা এই W1 মাইনাস W2 করলে যেটা পাবো সেটা আসলে কার ওয়েট। এই দুইটা ডিফারেন্স করলে আমরা আসলে কার ওয়েট পাবো। স্যার কোনটাকে ফিল আপ করতে হ্যাঁ, যতটুকু স্যান্ড প্রয়োজন। এই স্যান্ড কোনটাকে ফিল আপ করার জন্য যে পরিমাণ অটোয়া স্যান্ড লাগলো সেটাই আমি জানতে পারবো, তাই তো? বুঝছি কিনা? স্যার আপনি কি হ্যাঁ। 1 নাম্বার ফিগারের কথা বলতেছেন? আমি 1 নাম্বার ফিগারের কথা বলছি। আচ্ছা। হ্যাঁ, আমি কিন্তু এখনো সেকেন্ডটাতে যাই না, এটা অন্য ইস্যু। আমি এখনো ক্যালিব্রেশন, আমি এখনো ফিল্ড টেস্টে যাই নাই। তাইলে এই টোটাল কাজটা, দ্যাট মিন্স W1 বের করা এবং W2 বের করা, এই কাজটা আমরা 3 বার করবো এটলিস্ট। 3 বার করার পরে 3 বার ডিফারেন্স বের করব, W1 মাইনাস W2, এটা 3 বার বের করে এভারেজ করলে তাইলে এই স্যান্ড কোণে কি পরিমাণ অটোয়া, এই স্যান্ড কোণ ফিল আপ করতে কি পরিমাণ অটোয়া স্যান্ড লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এবং সেটার নামই হচ্ছে আসলে ক্যালিব্রেশন অফ, এতক্ষণ যেটা বললাম বা করলাম সেটা হচ্ছে ক্যালিব্রেশন অফ স্যান্ড কোণ। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা গেল একটা পার্ট। এবার আমরা সেকেন্ড পার্টে আসি। এটাও এক ধরনের ক্যালিব্রেশন, ডিটারমিনেশন অফ দ্য বাল্ক ডেনসিটি অফ দ্য অটোয়া স্যান্ড। অটোয়া স্যান্ডের ডেনসিটি বের করব আমরা, বাল্ক ডেনসিটি অর ইউনিট ওয়েট। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, এটা আমরা ক্যালকুলেশনে গেলে বুঝতে পারবো কেন এটা বের করা লাগতেছে আর কি। তো এটার জন্য যেটা করতে হয়, আমরা একটু ফিগারে যাই তাইলে বুঝাইতে সুবিধা হবে। এই ডায়াগ্রামটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ওই যে একটা প্রক্টর মোল্ড, মানে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের জন্য এই ধরনের একটা মোল্ড ইউজ করা হয়। মোল্ডটাকে আমরা বুঝতে পারতেছি, নিচে একটা বেস প্লেট, এটার সাথে অ্যাটাচ করা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের মোল্ড। এটা কি বোঝা যাচ্ছে? নিচে একটা বেস প্লেট আর এটার সাথে অ্যাটাচ করা হচ্ছে কি একটা সিলিন্ড্রিক্যাল মোল্ড। এটার নামই হচ্ছে আসলে প্রক্টর মোল্ড, প্রক্টর কম্প্যাকশন মোল্ড। তাহলে এই মোল্ডের ভলিউম বের করা যাবে কিনা, এই মোল্ডের ভলিউম আমরা কিভাবে বের করব? স্যার এটা সম্ভবত 944 সেন্টিমিটার কিউব এরকমই থাকে। আচ্ছা, এটা এই মোল্ডের সাইজ কিন্তু ধরো এসপিডির ক্ষেত্রে এক ধরনের সাইজ হয়, তারপরে এমপিডির ক্ষেত্রে এক ধরনের সাইজ হইতে পারে, অথবা তুমি অন্য যে কোনো মোল্ড ইউজ করতে পারো। এখানে যে আমরা প্রক্টর মোল্ডটা ইউজ করতেছি সেটা নট নেসেসারি সবসময়, যে কোনো মোল্ড ইউজ করতে পারো, কিন্তু সেটা মানে খুবই রেগুলার শেপের হইতে হবে। মোল্ডটা অবশ্যই রেগুলার শেপের হতে হবে, যাতে করে আমরা অটোয়া স্যান্ডের ইউনিট ওয়েট বা ডেনসিটিটা মেজার করতে পারি কারেক্টলি। তাহলে এই মোল্ড, এটার যদি আমরা ভলিউমটা বের করতে চাই, কি কি লাগবে? ডাইমেনশন, এটার ইন্টারনাল ডায়ামিটার লাগবে, এই মোল্ডের ইন্টারনাল ডায়ামিটার লাগবে, তারপর এই মোল্ডের হাইটটা লাগবে, তাই না? জি স্যার। তাইলে আমরা কিন্তু ইন্টারনাল ভলিউমটা জানি। এবার প্রথমে আমরা কি করব, যে বেস প্লেট সহ এই মোল্ডের একবার ওয়েট নিব, খালি ওয়েট, এটা ধরলাম আমরা W1। আর একবার অটোয়া স্যান্ড দিয়ে এটা ফিল আপ করার পরে দেন আমরা ওই যে স্ট্রেট একটা স্টিলের স্ট্রেট এজ দেখেছিলাম আমরা ইকুইপমেন্টে, ওটা দিয়ে আমরা এটাকে ফ্ল্যাট করে নিব, আপার সারফেস বরাবর এটাকে জাস্ট ফ্ল্যাট করে নিব। নেওয়ার পরে এটার আরেকবার ওয়েট নিব, এটা হচ্ছে W2। এই দুইটার ডিফারেন্স কি? স্যান্ডের ওয়েট। তাহলে এই ভলিউমটা ফিল আপ করার জন্য আমার যে পরিমাণ অটোয়া স্যান্ড লাগলো সেটাই তো। তাইলে আমি অটোয়া স্যান্ডের ওয়েট জানি এবং ভলিউম জানি,
তাহলে কি আমি অটোবা স্যান্ডের ডেনসিটিটা বের করতে পারবো? ডেনসিটি বাই ইউনিট ওয়েট, জি স্যার। এবং এটা হচ্ছে ড্রাই ডেনসিটি, এবং এখানে একটা মাত্র শর্ত আছে অটোবা স্যান্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি এই অটোবা স্যান্ডটা ড্রাই কন্ডিশন ইউজ করতে হবে। আচ্ছা, এটা গেল আমার সেকেন্ড স্টেপটা। স্যার এটা কয় লেয়ারে ফিল আপ করবো? এটা কোনো লেয়ারে ফিল আপ করার দরকার নেই, এটা জাস্ট নিতে ফিল আপ করবা লুজ কন্ডিশন। ও আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে বললাম না, মানে তুমি লুজ বা ডেন্স যাই করো না কেন, এটার ভলিউম কিন্তু চেঞ্জ হবে না, এটার ডেনসিটি চেঞ্জ হবে না। এটার মেকানিজমটা কি বুঝতে পারতেছো তোমরা? আমি যে বললাম কথাটা, যে তুমি লুজলি রাখো বা ডেন্সলি রাখো, যেভাবে রাখো না কেন বা যেভাবে কম্প্যাকশন করো না কেন, এটার কিন্তু ডেনসিটি চেঞ্জ হবে না, কারণ এটা রাউন্ড শেপ এবং এটা ইউনিফর্ম শেপ, একটা সাইজ জাস্ট। বুঝা গেছে কিনা? যদি একটা সাইজ হয়, আসলে ডেনসিটি বা ভলিউমটা চেঞ্জ হয় কিভাবে বলতো? আমি এখানে যেটা করেছিলাম, এই যে এক এক সময় এক এক ধরনের অ্যারেঞ্জমেন্টের কারণে দেখা যায় কি, যে এক এক সময় এক এক ধরনের অ্যারেঞ্জমেন্টের কারণে ভলিউমটা আসলে সব সময় ঠিক থাকে না, কোনো সময় কম পাবো, কোনো সময় বেশি পাবো, তাই না? জি স্যার। কিন্তু সেটা যদি সবগুলাই যদি এক সাইজের হয় এবং সবগুলাই যদি রাউন্ড হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ভলিউমটা বা ডেনসিটিটা সবসময় সেমই পাবো, অলমোস্ট কনস্ট্যান্টই পাবো। এই বেনিফিটটাই ইউজ করা হয় আসলে। তাহলে আমরা ডিটারমিনেশন অফ দা বাল্ক ডেনসিটি অফ অটোবা স্যান্ড কিভাবে করতে হয় সেটা আমরা জানলাম। এবার আসি আমরা ফিল্ড টেস্ট, এটা হচ্ছে থার্ড পার্ট এবং লাস্ট পার্ট, মেজারমেন্ট অফ ইন সিটু সয়েল ডেনসিটি। তাহলে এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি ড্রাই ডেনসিটি বের করা। ফাইনালি আমরা ফিল্ডের যে স্যাম্পলটা নিয়ে আসবো সেটার আমরা ড্রাই ডেনসিটিটা বের করব, এটা হচ্ছে আমাদের ফাইনাল টার্গেট। আচ্ছা, এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এগুলো এভাবে না বলে জাস্ট আমরা আগে ছবি দেখা কয়েকটা, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে কোনটা কি একটু দেখে নেই। এগুলো তো ময়েশ্চার ক্যান, তাই না? আর প্রথমে যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে মেটাল প্লেট, আর মেটাল প্লেটকে গ্রাউন্ড সারফেসে একটা ফ্ল্যাট এরিয়ার উপর রাখতে হয়। এই মেটাল প্লেটটাকে গ্রাউন্ড সারফেসের উপর যেখানে আমরা টেস্টটা করব ওই জায়গাটাকে একটু ফ্ল্যাট করে নিতে হয়, এবং ফ্ল্যাট করার জন্য আমরা এই ডিভাইসটা ইউজ করে থাকি। এটা কি বোঝা যাচ্ছে? এটা আমরা ভিডিও দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এই ডিভাইসটা আমরা ইউজ করি হচ্ছে তোমার সয়েল সারফেসটা তো নরমালি একটা আনগুলেটেড থাকে, এটাকে জাস্ট আমরা একটু টেনে ফ্ল্যাট করে নিব, লেভেল করে নিব। লেভেল বলতে এই যে অনেকটা এরকম, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের একটা সাইড। ওই যে ওই টুলসটা দিয়ে যে সারফেসটা আমরা ডিগিং করব বা এক্সকেভেট করব, সেটাকে আমরা জাস্ট রাফলি এরকম কি করে নিব, ফ্ল্যাট বা লেভেল করে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কয়েকটা তোমার প্যারেক লাগতেছে, এগুলো আমরা ইউজ করতেছি, এই মেটাল পিনগুলো ইউজ করতেছি এই মেটাল প্লেটটা যাতে ওই গ্রাউন্ড সারফেসের সাথে যাতে অ্যাটাচ হয়ে থাকে, যাতে মুভ না করে, সে কারণে আমরা কিছু মেটাল পিন ইউজ করব। এরপর এখানে স্প্যাটুলা দেখতে পাচ্ছি, নাইফ দেখতে পাচ্ছি, ওই যে ব্যান্ড স্পুন দেখতে পাচ্ছি, স্যাম্পলটা যাতে আমরা নিতে পারি গর্ত থেকে। আর ভালভ ব্র্যাকেট ওপেন ক্লোজ করার জন্য আমরা এই ডিভাইসটা ইউজ করতেছি। আর এটা একটা ছোট্ট ওয়েট মেশিন, আর এই হচ্ছে আমাদের স্যাম্পন অ্যাপারেটাস। আমরা দেখালাম তোমাদের। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা করতেছি আমরা, তাহলে প্রথম আমরা দেখো এই স্টেপটা, এখানে যেটা হচ্ছে ওই যে আমরা ফার্স্টে যে W1টা নিয়েছিলাম, মনে আছে কি না এই সেটআপে, যে এই বটলটা, তারপরে হচ্ছে তোমার স্যান্ডকোন, আর হচ্ছে তোমার এই বটলের ভিতরে হচ্ছে অটোবা স্যান্ড, এই তিনটার একটা ওয়েট নিব, যেটা হচ্ছে W1 থার্ড সেটআপের জন্য। থার্ড সেটআপের W1 এবং ফার্স্ট সেটআপের W1 একই। এখানে বটলটা থাকবে, স্যান্ডকোনটা থাকবে, মাঝখানের এই সেটআপটা তো আছে এই সাথে, আর ভিতরে অটোবা স্যান্ড থাকবে। এই অবস্থায় একটা ওয়েট নিলাম, যেটা হচ্ছে আমার W1 থার্ড সেটআপের জন্য W1। এরপর এটাকে আমরা W2 বলবো। বলার আগে এটা একটু বলে নিতে হবে এটা W2 কখন হবে। এখানে একটু আসি, তাহলে আমরা করলাম কি দেখো, ওই যে দুই পাশে হ্যান্ডেল দেওয়া যে টুলটা আমরা দেখেছিলাম, সেই টুলটা দিয়ে আমরা সয়েল সারফেসটাকে কি করলাম, একটু ফ্ল্যাট করলাম বা লেভেল করলাম। এরপর আমরা মেটাল প্লেটটা বসাবো। মেটাল প্লেটটা কিন্তু এভাবে বসাইতে হবে। আমরা কিন্তু এখানে যে মেটাল প্লেটটা দেখেছিলাম, এটা
উল্টা পাশ ছিল। এই যে এখানে যেভাবে রাখা আছে এটা হচ্ছে উল্টা পাশ, কিন্তু আমরা রাখার সময় সয়েল সারফেসের উপর রাখার সময় কিন্তু এভাবে রাখবো। এখানে দেখো এই যে এখানে একটা খাঁজ আছে না মেটাল প্লেটের ভিতরে, দেখি বোঝা যাচ্ছে খাঁজটা? জি স্যার, বোঝা যাইতেছে। হ্যাঁ, একটা খাঁজ আছে। তো এবার মেটাল প্লেটটা আমরা সেট করার পরে ওই যে মেটাল পিন, যেগুলা মেটাল পিন, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই মেটাল পিন দিয়ে বা আচ্ছা এখানেও আছে মনে হয়, দেখা যাচ্ছে না হয়তো বা, এভাবে আমরা মেটাল প্লেটটা মোটামুটি অ্যাটাচ করে রাখবো সয়েলের সাথে। এরপর আমরা এখানে ওই যে স্পেটুলা বা নাইফ বা ব্যান্ড স্পুন যে টুলস গুলা ছিল সেগুলো দিয়ে আমরা এখানে একটা হোল করব। চেষ্টা করব যে যতটুকু পারা যায় হোলটা যাতে সিলিন্ড্রিক্যাল শেপের থাকে, যতটুকু পারা যায়, এটা পারফেক্টলি হইতে হবে না, যতটুকু পারা যায় এই হোলটা যাতে সিলিন্ড্রিক্যাল শেপের হয় অনেকটা, এবং এই হোলের ভিতরে কোনো ধরনের লুজ মেটেরিয়াল থাকতে পারবে না। লুজ মেটেরিয়াল মানে কি, মানে আমরা যখন এক্সকেভেট করব, করার পরে স্যাম্পল গুলো এমন ভাবে নিব যাতে করে এখানে কোনো সয়েল স্যাম্পল যাতে লুজ কন্ডিশনে না থাকে। এবং এক্সকেভেট করে নেওয়ার পর আমরা আলাদা একটা মেটাল কন্টেইনারে নিলাম। এই সয়েলের একটা ওয়েট নিতে হবে, সেটা আমরা পরে একটু বলতেছি, যেটা এখানে দেখাচ্ছে সয়েলের ওয়েটটা নিব আমরা। এটা কিন্তু ময়েস্ট সয়েল, দ্যাট মিনস এটা যেহেতু ন্যাচারাল সয়েল, এখানে কিন্তু ওয়াটার কন্টেন্ট থাকতে পারে, যে কারণে এটাকে বলা হচ্ছে ময়েস্ট সয়েল বা ওয়েট সয়েল। তাহলে হোলটা করার নিয়ম, এবং এটার ডেপথটা ম্যাক্সিমাম 6 ইঞ্চ পর্যন্ত করা যায়, ম্যাক্সিমাম 6 ইঞ্চ। দ্যাট মিনস ডেপথটা, এই হোলের ডেপথটা ম্যাক্সিমাম 6 ইঞ্চ পর্যন্ত করা যায়। তুমি চাইলে এর কমও করতে পারো, সমস্যা নেই। তবে এটা এক্স্যাক্টলি যে সিলিন্ড্রিক্যাল শেপ হইতে হবে নট নেসেসারি, তবে মোটামুটি চেষ্টা করা হয় যাতে সিলিন্ড্রিক্যাল শেপের থাকে। তাহলে ভিতর থেকে আমরা স্যাম্পল গুলা, এখানে যাই থাকুক না কেন, এখানে হয়তো বা ব্রিক চিপস থাকতে পারে, বা স্টোন থাকতে পারে, বা স্যান্ড থাকতে পারে, ক্লে থাকতে পারে, যাই থাকুক না কেন সেটা আমরা এক্সকেভেট করে এই বাটিতে নিয়ে নিলাম, এবং এই হোলটাকে যতটুকু পারা যায় আমরা একটু রেগুলার শেপে রাখার চেষ্টা করব। তাহলে স্যাম্পলটা নিয়ে এই স্যাম্পল থেকে দুইভাবে ময়েশ্চার কন্টেন্ট বের করা যায়। এক হচ্ছে কি, এই হোল স্যাম্পলটাকে আমরা এই অবস্থায় একটা ওয়েট নিব ময়েস্ট স্যাম্পলের, আবার এই বাটিটা যদি আমরা ওভেনে রাখি 24 ঘন্টা 110 +-5 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টা রাখার পর বের করে নিয়ে আমরা একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে আবার যখন ওয়েট নিব তখন আমরা ড্রাই ওয়েটটা পাবো। তাহলে ময়েস্ট ওয়েট জানি, ড্রাই ওয়েট জানি, ওখান থেকে ময়েশ্চার কন্টেন্ট বের করা যাবে। এভাবে করা যায়, মানে হোল স্যাম্পল নিয়ে। অথবা আমরা আরেকটা যেটা করতে পারি, যে 3টা ময়েশ্চার ক্যান নিব, 3টা ময়েশ্চার ক্যানে ধরো 50 গ্রাম থেকে 100 গ্রাম এই রেঞ্জের মধ্যে আমরা এই 3টা ময়েশ্চার ক্যানে স্যাম্পল গুলা নিব এখান থেকে, এই বাটি থেকে, এবং 3টা স্যাম্পলে কিন্তু ময়েস্ট স্যাম্পল। ঠিক একইভাবে ওভেনে দিয়ে 24 ঘন্টা পর বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে আবার ওয়েট নিব, ওখান থেকে আমরা ড্রাই ওয়েটটা পাবো, ওভেন ড্রাই ওয়েট। এরপর ওখান থেকে আমরা ময়েশ্চার কন্টেন্টটা বের করতে পারবো। তাইলে আমরা হোল স্যাম্পল দিয়ে করতে পারবো, আবার এই আমরা 3টা ময়েশ্চার ক্যান নিয়ে এই ময়েশ্চার কন্টেন্টটা বের করতে পারবো। দেন 3টা ময়েশ্চার ক্যানের রেজাল্টটাকে এভারেজ করলে ফাইনাল ময়েশ্চার কন্টেন্টটা আমরা বের করে ফেলতে পারবো। এই ময়েশ্চার কন্টেন্ট লাগবে হচ্ছে কেন, এই যে ময়েস্ট স্যাম্পল যেটা, এই স্যাম্পলের আমরা ড্রাই ডেনসিটি বের করব সেই কারণে। এবং এই স্যাম্পলের প্রথমে আমরা ময়েস্ট ডেনসিটি বের করব, ময়েস্ট মানে ফিল কন্ডিশনের ডেনসিটিটা কত সেটা বের করব। এরপর আমরা ফাইনালি ড্রাই ডেনসিটিটা বের করব, আমরা যদি ময়েশ্চার কন্টেন্টটা বের করে নিতে পারি। তাইলে প্রথমে আসি টেস্ট প্রসিডিউরে। এই মেটাল প্লেটটা বসালাম, এরপর মেটাল পিন দিয়ে এটাকে অ্যাটাচ করলাম সারফেসের সাথে। এরপরে আমি ওই সেটআপটা নিয়ে আসবো, স্যানকোন অ্যাপারেটাসের যে সেটআপটা নিয়ে এসে জাস্ট এটাকে উপর করে এই মেটাল প্লেটের উপর এই খাস বরাবর রাখবো। স্যানকোন যদি আমরা এভাবে দেখি, স্যানকোনের যেটা এক্সটেরিয়র পার্ট, এই স্যানকোনের এই সার্কুলার পার্টটাকে আমরা এই মেটাল প্লেটের এই খাজের উপর বসাই দিব। কিরকম, এই জাস্ট এরকম। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেওয়ার পরে দেখো এখন কিন্তু, এবং এই কাজগুলো করার সময় কিন্তু সবসময় এই বাল্বটা কিন্তু লক থাকতে হবে। হ্যাঁ, তাহলে উল্টাই দেওয়ার পরে যখন ভালোভাবে সেট আপ হবে, এই খাজের সাথে যখন এই স্যানকোনের এই সার্কুলার পার্টটা যখন আটকে যাবে বা বসে যাবে ঠিক মতো,
তখন আমরা কি করব, এই ভালভটাকে আনলক করে দিব। সাথে সাথে কি ঘটনা ঘটবে, এই যে এই বটলের অটোয়া স্যান্ড গুলা এই হোল দিয়ে প্রথমে এই ভিতরে যেটা আমরা হোল করেছিলাম গ্রাউন্ড সারফেসের নিচে অ্যাপ্রক্সিমেটলি 6 ইঞ্চ যে হোলটা করেছিলাম সেই হোলটা ফিল আপ হবে। এরপর ফিল আপ হবে হচ্ছে এই স্যান্ড কোনটা। বুঝে গেছে কিনা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। যখনই বাল্বটা আনলক করব তাইলে এই স্যান্ড কোনটা প্রথমে ফিল আপ করবে কাকে, গ্রাউন্ড সারফেসের নিচের যেটা আমরা হোল করেছিলাম, এক্সক্যাভেট করে যে সয়েল স্যাম্পল গুলো নিয়ে নিয়েছিলাম এবং যে হোলটা ফর্ম হয়েছিল সেই হোলটা আগে ফিল আপ হবে। এরপর ফিল আপ হবে হচ্ছে এই স্যান্ড কোনটা। তাইলে দুইটা পোর্শনই যখন ফিল আপ হয়ে যাবে সেটা আমরা কিভাবে বুঝবো? ঠিক একইভাবে এখানে একটা লেয়ার দেখতে পাবো আমরা, যে লেয়ারটা আসলে দেখবো যে একটা সার্টেন টাইম পরে 5 থেকে 10 মিনিট পরে দেখবো যে এই লেয়ারটা আর মুভ করতেছে না। তখনই আমরা বুঝবো কি যে হোলও ফিল আপ হয়ে গেছে, পাশাপাশি স্যান্ড কোনও ফিল আপ হয়ে গেছে। যখন সেটা আমরা এনশিওর করতে পারবো তখন আমরা এই ভালভটা লক করে দিয়ে দেন এই সেটআপটাকে আমরা সরাই ফেলবো। তাহলে এখানে যে স্যান্ড গুলা থেকে যাচ্ছে এখানে আসলে কয়টা পার্টের স্যান্ড? দুইটা। একটা হচ্ছে হোলের ভিতরে আর হচ্ছে ওই স্যান্ড কোনের ভিতরে যেগুলো ছিল সেগুলো এখানে ফ্ল্যাট হয়ে বসে গেছে আর কি, তাই না? এটা বুঝছি কিনা? জি স্যার। হ্যাঁ, তাইলে এই যে আমরা বটলটা পাচ্ছি এখন স্যান্ড কোন অ্যাপারেটাস, এটার এখন একবার ওয়েট নিব। এটা হচ্ছে আমার W2। ওই এর আগে যেটা W2 আমি ডিফাইন করি নাই সেই W2 টা এখন বললাম। এখন এই স্যান্ড কোন অ্যাপারেটাসের যেটা ওয়েট সেটা হচ্ছে W2। তাহলে দুইটার ডিফারেন্স থাকে, কি পাবো আমি? W1 মাইনাস W2 দিলে আমরা কোন অ্যামাউন্টটা পাবো বলো তো? এখনো বোঝা যায় নাই মনে হয়। W1 কোনটা ছিল? এই যে এটা W1 ইনিশিয়ালি বিফোর ইউজ, আর আফটার ইউজ যেটা এই যে আমরা এখানে দেখাচ্ছি আফটার ইউজ W2। আফটার ইউজ মিন্স এই যে কন্ডিশনে, দ্যাট মিন্স অটোয়া স্যান্ড যখন হোলটাকে ফিল আপ করলো এবং স্যান্ড কোনটাকে ফিল আপ করলো, ফিল আপ করার পরে আর যতটুকু স্যান্ড অটোয়া স্যান্ড ওই বটলের মধ্যে থাকবে সেই অটোয়া স্যান্ড সহ বোতল সহ এই স্যান্ড কোনের ওয়েট যেটা সেটাই হচ্ছে আমার W2। তাইলে প্রথমে ইনিশিয়াল W1 থেকে যদি আমরা W2 বাদ দিই তাইলে কোন অ্যামাউন্টটা পাবো? যতটুকু হোল ফিল আপ করতে লাগে এবং যতটুকু স্যান্ড কোনে আছে এই অ্যামাউন্টটা না, এই অ্যামাউন্টটা না নাকি? জি স্যার। তাইলে এই অ্যামাউন্টে কিন্তু আমরা আরেকটা অ্যামাউন্ট জানি, সেটা কোনটা বলতো? এই দুইটা অ্যামাউন্টের মধ্যে আমরা আরেকটা অ্যামাউন্ট জানি। স্যার কোন ফিল আপ করতে কতটুকু স্যান্ড লাগে? এক্স্যাক্টলি, এটা কিন্তু আমরা অলরেডি ক্যালিব্রেশন করে ফেলছি, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাইলে কোনটা ফিল আপ করতে কতটুকু স্যাম্পল লাগে সেটা জানি। তাইলে সেই ওয়েটটা যদি এই টোটাল, এটাকে আমি কি নামে দিব, মানে এখানে দুইটা পার্টের ওয়েটটা আছে আর কি, যে হোল এবং স্যান্ড কোন, ওখান থেকে যদি আমি স্যান্ড কোনের ওয়েটটা বাদ দিই, প্রথমে তো আমরা কি পাচ্ছি W1 মাইনাস W2 করে এখানকার W3 টা পাচ্ছি। সাপোজ বুঝার সুবিধাতে আমরা এভাবে বলি, এখানে W3 টা পাচ্ছি। তাহলে W3 তে কয়টা অ্যামাউন্ট? দুইটা অ্যামাউন্ট, হোলের অ্যামাউন্ট এবং স্যান্ড কোনের অ্যামাউন্ট। তাহলে W3 থেকে যদি আমি ওই যে W স্যান্ড SC স্যান্ড কোনটা ফিল আপ করতে যে পরিমাণ অটোয়া স্যান্ড লাগে সেটা যদি আমি বাদ দিই তাইলে আমি কি পাবো বলতো ফাইনালি? স্যার হোলটাকে ফিল আপ করতে কতটুকু স্যান্ড? এক্স্যাক্টলি, হোলটাকে ফিল আপ করতে কতটুকু অটোয়া স্যান্ড লাগলো। তাহলে আমি একটা ওয়েট জানি না, অটোয়া স্যান্ডের একটা ওয়েট জানি না এখন, মানে হোলটা ফিল আপ করার জন্য। এখন আমাদের সব কাজ হচ্ছে হোল নিয়ে, এখন বাকি আর কিছু বলবো না। এই যে নিচে আমরা যে হোলটা করেছিলাম ওই হোলটা ফিল আপ করতে কতটুকু স্যান্ড কতটুকু অটোয়া স্যান্ড লাগে সেটা কি এখন জানি? কারণ W থেকে, হ্যাঁ বলো।
না স্যার, বললাম জানি। হ্যাঁ, তাইলে হোলের মধ্যে ওই হোলটা ফিল আপ করার জন্য কি পরিমাণ অটোয়া স্যান্ড লাগলো সেটাও আমরা বের করতে পারলাম। তাইলে সেই অটোয়া স্যান্ডের ওয়েট যদি জানি, আমরা কিন্তু অলরেডি অটোয়া স্যান্ডের ডেনসিটিও জানি, দ্যাট মিন্স ইউনিট ওয়েটও জানি, তাই না? জি স্যার। তাইলে আমি এখন কি করব, আমি এখন এই হোলটা ফিল আপ করার জন্য যে পরিমাণ অটোয়া স্যান্ডটা লাগলো সেই ওয়েটটাকে যদি আমি অটোয়া স্যান্ডের ইউনিট ওয়েট বা ডেনসিটি দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? স্যার ভলিউম। হোলটাকে ফিল আপ করতে যতটুকু ভলিউম লাগে স্যান্ডের, মানে হোলের ভলিউমটা পাবো যে আমি, মানে বেসিক্যালি আসলে অটোয়া স্যান্ডের ভলিউম পাবো। তো তাহলে অটোয়া স্যান্ডের ভলিউম মানে তো হোলেরই ভলিউম, তাই না? জি স্যার। এখন কি ব্যাপারটা বোঝা যাচ্ছে কেন আমরা মানে সয়েলটাকে মানে রিপ্লেস করেছিলাম অটোয়া স্যান্ড দিয়ে? আমাদের মূল উদ্দেশ্য ছিল এটা যে আমরা আলটিমেটলি বের করব হচ্ছে আসলে অটোয়া স্যান্ডের কি, অটোয়া স্যান্ডের ভলিউমটা বের করব। তাহলে অটোয়া স্যান্ডের ভলিউম জানা মানে কি? ওই হোলেরই ভলিউম জানা। জি স্যার। এটা বুঝছি কিনা? অটোয়া স্যান্ডের ভলিউম জানা মানে হচ্ছে আসলে ওই হোলেরই ভলিউম জানা, সেম। এটা কি বুঝছি? জি স্যার। ওকে, তাইলে ফাইনালি আমরা ভলিউম অফ হোলটা জানি। ওকে, এর পরের কাজ কি? আচ্ছা, বাকিটা আমরা ওই ক্যালকুলেশন থেকে দেখে নিব। হ্যাঁ, আমরা ডাটা শিটটা যখন তোমাদের দেখাবো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আপাতত আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম আর কি, যে হোলের ভলিউমটা কিভাবে বের করতে হয়। এরপর আমরা ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করে সেটা তো বলে ফেলছি নাকি? ময়েশ্চার কন্টেন্ট জি স্যার, বলছেন। দুইভাবে বের করতে পারবো, মানে এজ এ হোল স্যাম্পল নিয়ে বের করতে পারবো, অথবা এই যে ময়েশ্চার ক্যানে আমরা 3টা ময়েশ্চার ক্যানে স্যাম্পল নিয়ে সেখান থেকে আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারবো। এবং আরেকটা ওয়েট এখানে নিয়ে নিব, সেটা হচ্ছে এই ওয়েটটা, এটা ডব্লিউএস ধরে নিলাম আমরা, ওয়েট অফ ময়েস্ট সয়েল, ওয়েট অফ ময়েস্ট সয়েল। তাইলে দেখো, তুমি ওয়েট অফ ময়েস্ট সয়েল জানো এবং ভলিউম অফ হোল জানো, ওখান থেকে ময়েস্ট ডেনসিটি কি বের করা যায়? এই সয়েলটা যে হোল থেকে নিছো, দ্যাট মিন্স এই হোলের এখন ভলিউম জানো এবং এই হোলে কি পরিমাণ স্যাম্পল ছিল সেটাও জানো, সেই ওয়েটটা জানো। তাইলে আমরা ময়েস্ট কন্ডিশনে ডেনসিটিটা জানবো কিনা বা ইউনিট ওয়েটটা জানবো কিনা সয়েলের? জি স্যার, ওয়েট বাই ভলিউম দিলেই তো হবে। হ্যাঁ, তাহলে আমরা ডেনসিটিটা জানি না, ময়েস্ট ডেনসিটি, তাই তো? তাহলে যদি আমরা ময়েস্ট ডেনসিটি জানি এবং যদি ময়েশ্চার কন্টেন্ট বের করে নিতে পারি, তাহলে আমরা ড্রাই ডেনসিটিও বের করতে পারবো না? ময়েশ্চার কন্টেন্ট তো বের করি। ময়েশ্চার কন্টেন্ট তো বললামই কেমনে বের করব। তারপর আমরা ময়েস্ট সয়েলের ডেনসিটিও জানি। তাহলে ময়েস্ট সয়েলের ডেনসিটি জানলে, ময়েস্ট ডেনসিটি জানি, ময়েশ্চার কন্টেন্ট জানি, তাহলে আমরা ড্রাই ডেনসিটি বের করতে পারবো। এবং আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে সেটা আসলে ড্রাই ডেনসিটি বের করা, এবং সেটাই হচ্ছে আমার ইন সিটু ড্রাই ডেনসিটি। Welcome to the laboratory demonstration captured at সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। Chemical Engineering Laboratory of Department of Civil Engineering, Chhuet. This video is a part of Geotechnical Engineering sessional course.
Today we will demonstrate the determination of in situ density of soil by sand cone method. For this test, we need the following equipments. First of all, a sand pouring cylinder filled with Ottawa sand, balance, a metal tray having 100 mm hole in the center, soil cutting and excavating tools such as scraper and bent spoon. For the simplicity of the demonstration, we will divide this experiment in three parts. The first step is to calibrate the apparatus. In this step, we will calculate the weight of sand that need to fill the cone of the pouring cylinder. At first, the pouring cylinder should be filled with such that the level of the sand in the cylinder is within the above 10 mm of the top and record its total weight. Now place the metal tray on a plane surface and then place the sand pouring cylinder on it. Open the shutter of the cylinder and allow sufficient time to run the sand under gravity. When no further movement is observed, close the shutter and take the weight of the sand pouring cylinder again. Calculate the weight of required sand to fill the cone of the pouring cylinder from these two weight difference. Repeat the same process for at least 3 times and take the average weight for further calculation. The next step of this experiment is the determination of bulk density of Ottawa sand. At first, measure the weight of the empty cylindrical container and record it. Then measure the average internal diameter and height of the cylinder to get the total volume. Now place the metal tray on the top of the empty cylinder. Place the pouring cylinder on the top of it and open the shutter to pour the sand. Allow sufficient time for filling the sand. When no further movement of sand takes place, close the shutter and carefully remove the pouring cylinder. Remove all the excess sand, clean the mold and record the weight of the mold plus sand. These steps should repeat at least 3 times and use the mean weight to calculate the density of Ottawa sand. The last step is the measurement of soil density. Select a flat area approximately 450 square millimeter and trim down to a level surface with the aid of scraper tools. The metal tray with a central hole of 100 mm diameter should be laid on the prepared soil surface. Secure the tray with a sufficient number of steel nails. Then excavate a hole by using the excavating tools. Carefully collect all the excavated soil, leaving no loose materials on the hole. And measure the total weight. The water content of the excavated soil should be determined. For this purpose, follow the standard procedure of moisture content determination. Record the weight of pouring cylinder and then place the cylinder on the top of the hole. Open the shutter and allow sufficient time to run the sand in the hole. The pouring cylinder and the surrounding area should not be vibrated during this period. When no further movement of the sand takes place, close the shutter, carefully remove the cylinder and record its final weight. Welcome to the laboratory. এখানে ক্যালকুলেশনটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। ফাইনালি আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে এই স্যান্ড কোন মেথড ছাড়াও আমরা আরো দুইটা অল্টারনেটিভ মেথডে ইন সিটু ড্রাই ডেনসিটি বের করতে পারি। একটা হচ্ছে রাবার বেলুন মেথড। কারো ইন্টারেস্ট থাকলে তোমরা এই কোডটা দেখতে পারো, রাবার বেলুন মেথড এন্ড নিউক্লিয়ার ডেনসিটি মিটার। এতটুকু পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো টেস্টের উপর। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এতটুকু পর্যন্ত আর কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছি নাকি?
জি স্যার। আচ্ছা তাইলে আমরা স্যার, এখন হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ মানে বলো। ওভেন রাইট এটা কি স্যার ফর 24 আওয়ার্স না? হ্যাঁ 24 আওয়ার্স অবভিয়াসলি। তাহলে স্যার মানে আমি যদি ফিল্ডে একটা ইনস্ট্যান্ট কি বলে ওয়াটার কন্টেন্ট বের করতে চাই বা, হ্যাঁ। তাহলে স্যার সেটার জন্য স্যার কোন পদ্ধতি ইউজ করবো? কারণ এটার জন্য তো আমার একদিন ওয়েট করতে হইতো স্যার। ডেফিনেটলি করতে হবে তো, ময়েশ্চার কন্টেন্ট বের করলে কি একদিন আগে করতে পারবো তুমি? ময়েশ্চার কন্টেন্ট এখানে একটা জিনিস বলেছিল যে আমরা ভিডিওতে যেটা দেখছি অ্যাজ পার কোড ময়েশ্চার কন্টেন্টটা বের করতে হবে, তাই না? অ্যাজ পার কোড। তাহলে কোডে কি বলে দেওয়া আছে ময়েশ্চার কন্টেন্ট? আমরা তো অলরেডি জানি যে সয়েলের ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করা হয়, আমরা প্রথম দিকে শিখছিলাম এগুলা, যে কতক্ষণ রাখতে হবে ওভেনে, কত ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে। আমাদেরকে তো এগুলো বুঝতে মেনটেন পারছি। করতে হবে। স্যার এটা বুঝতে পারছি, কিন্তু স্যার ফিল্ডে ইনস্ট্যান্ট বের করা যায় এমন কি কোনো না ইনস্ট্যান্ট, হ্যাঁ ইনস্ট্যান্ট বের করা যাবে হচ্ছে অন্য যে অল্টারনেট মেথড গুলো দেখিয়েছি, ওই যে নিউক্লিয়ার ডেনসিটি মিটার দিয়ে করা যাবে অথবা রাবার বেলুন মেথড দিয়ে করা যাবে। তবে তবে একটা ব্যাপার আছে এখানে, আমরা ডিরেক্টলি হয়তো পাবো না, আমরা ময়েস্ট ডেনসিটিটা পাবো ডিরেক্টলি, কিন্তু আমরা ড্রাই ডেনসিটিটা পাবো না ময়েশ্চার কন্টেন্ট ছাড়া। ময়েশ্চার কন্টেন্টের জন্য আমাদেরকে ওয়েট করতেই হবে। আর কোনো কোয়েশ্চেন? বুঝছি নাকি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমরা এখন তাহলে ডাটা শিটটা দেখাই তোমাদেরকে, যে ডাটাগুলো আমি প্রোভাইড করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। ওকে, এখানে মোটামুটি যা যা ইনফরমেশন লাগবে তোমাদের সবই দেওয়া আছে। আমাদের 8টা গ্রুপ, 8 জন করে, ঠিক আগের মতোই, আগের টেস্টে যেরকম গ্রুপিং ছিল সেরকমই। 3টা পার্ট: ক্যালিব্রেশন অফ ইউনিট ওয়েট অফ অটোয়া স্যান্ড, ক্যালিব্রেশন অফ স্যান্ড কোন এন্ড রেজাল্টস ফ্রম ফিল্ড টেস্ট। তাইলে অটোয়া স্যান্ডের ইউনিট ওয়েট বের করার জন্য আমাদের কি কি লাগতো? যে প্রক্টর মোল্ডের ওয়েটটা কত সেটা লাগতো, আর প্রক্টর মোল্ড প্লাস অটোয়া স্যান্ডের ওয়েটটা কত সেটা জানা লাগতো, তাই না? তাহলে দুইটার ডিফারেন্স থেকে আমরা কি পাবো? অটোয়া স্যান্ডের ওয়েটটা পাবো ওই পার্টিকুলার ভলিউমটা ফিল আপ করার জন্য, এবং ওই মোল্ডের আমরা হাইটটা জানি, ডায়ামিটারও জানি। তাহলে ওখান থেকে আমরা কি বের করতে পারবো? মোল্ডের ভলিউম জানি, ওই মোল্ডটা ফিল আপ করতে কি পরিমাণ অটোয়া স্যান্ড লাগবে সেটাও জানি। এখান থেকে আমরা কি ইনফরমেশন পাবো ফাইনালি? স্যার অটো স্যান্ডের ডেনসিটি বা ইউনিট ওয়েটটা পাবো। আচ্ছা এটা গেল ফার্স্ট পার্ট। এরপর ক্যালিব্রেশন অফ স্যান্ড কোন। তাহলে স্যান্ড কোনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? দুইটা ওয়েট নিয়েছিলাম, তাই না? একটা হচ্ছে ইনিশিয়াল ওয়েট, দ্যাট মিন্স বিফোর ইউজ, আর একটা হচ্ছে আফটার ইউজ। আফটার ইউজ মিন্স আমরা একটা গ্লাস প্লেট বা মেটাল প্লেটের উপর ওই অটোয়া স্যান্ডটা আমরা ঢেলেছিলাম যতক্ষণ না পর্যন্ত ওই স্যান্ড কোনটা ফিল আপ হয়। এরপর আবার আমরা ওই স্যান্ড কোন অ্যাপারেটাসের ওয়েটটা নিয়েছিলাম। এই দুইটা ওয়েটের ডিফারেন্সে হচ্ছে আমার কি? এই দুইটা ওয়েটের ডিফারেন্সে হচ্ছে কি? কোনটা ফিল আপ করতে কতটুকু অটো স্যান্ড লাগবে? Weight of Ottawa sand to fill the sand cone. Weight of Ottawa sand to fill the sand cone, তাই তো? ওকে, এরপর আমরা ফিল্ড টেস্ট থেকে কি কি ইনফরমেশন পেয়েছি? প্রথমে একটা W1 পেয়েছিলাম, তাই না, বিফোর ইউজ। তাহলে এখানে এই ওয়েটটা এবং ওই স্যান্ড কোনের ক্যালিব্রেশনের সময় যেটা ওয়েট ছিল ইনিশিয়াল ওয়েট, দুইটা কিন্তু সেম, তাই না? জি স্যার। হ্যাঁ, এরপরে আমরা আফটার ইউজ আরেকটা ওয়েট পেয়েছিলাম। আফটার ইউজ সেটা কোনটা? ওয়েটটা ওই যে W2, মনে আছে? W2 যেটা। তারপরে ওয়েট অফ ময়েশ্চার ক্যান দেওয়া আছে সবার জন্য। ওয়েট অফ ময়েশ্চার ক্যান এখানে জাস্ট আমি একটা ক্যানের জন্য ইউজ করেছি, তোমরা এটাকে 3টাতে ভাগ করে নিবা যাতে করে এভারেজ ময়েশ্চার কন্টেন্ট এভাবে যে ময়েশ্চার কন্টেন্টটা আসবে, ঠিক আছে, এটার কাছাকাছি আরো দুটো তোমরা ডাটা সেট করে নিবা যাতে আমার এভারেজ ময়েশ্চার কন্টেন্ট যাতে এটার অনুযায়ী আসে, এই একটা ভ্যালু অনুযায়ী আসে, একটা সেটআপের অনুযায়ী আসে। তাহলে ওয়েট অফ ময়েশ্চার ক্যান দেওয়া আছে, ওয়েট অফ ময়েশ্চার ক্যান প্লাস ময়েস্ট সয়েল এটা দেওয়া আছে। এটা জাস্ট একটা ময়েশ্চার ক্যানের জন্য দেওয়া আছে আর কি।
ওয়েট অফ ময়েশ্চার ক্যান পাস ড্রাই সয়েল, এই ওয়েটটাও দেওয়া আছে প্রত্যেকটা গ্রুপের জন্য। তাহলে তুমি ময়েস্ট সয়েলের ওয়েট জানো, ড্রাই সয়েলের ওয়েট জানো, ওখান থেকে তুমি কি পাবা? ময়েশ্চার কন্টেন্ট। আর ময়েস্ট ওয়েট অফ সয়েল ইন ফিল্ড, তাহলে তোমরা এই ফিল্ড থেকে যে ময়েস্ট সয়েলটা নিয়ে আসছো এক্সকেভেট করে, ওই সয়েলের ওয়েটটা দেওয়া আছে এখানে। আর কোন ইনফরমেশন কি লাগবে? হ্যালো, না স্যার, আর দরকার নেই। তাহলে এখান থেকে প্রথমে আসবে হচ্ছে তোমার ময়েস্ট ডেনসিটি অফ সয়েল ইন ফিল্ড, এরপরে ময়েশ্চার কন্টেন্ট জানার পরে দেন আসবে ড্রাই ডেনসিটি অফ সয়েল ইন ফিল্ড ফাইনালি। এটা এবং এটাই হচ্ছে এই টেস্টের ফাইনাল আনসার। আর এই ক্যানের জন্য স্যার পাশের দুইটা গ্রুপ থেকে ডেটা নিয়ে করব, মানে নিজে সেট কঠিন না, পাশের দুইটা গ্রুপ থেকে নিলাম। আরে এখান থেকে হিসাব করলে ধরো তুমি 6.5 পাইলা, 6.5% পাইলা। হ্যাঁ, হ্যালো, জি স্যার শুনতেছি। হ্যাঁ 6.5 পাওয়ার পরে তুমি এরকম আরো দুইটা ডাটা সেট বানাবা, যাতে করে এই তিনটা ডাটা সেটের এভারেজ করলে 6.5ই আসে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার বুঝতে পারছি। ওকে, মানে আমি এখানে এভারেজ ওয়াটার কন্টেন্টটা বলে দিছি আর কি। আর কিছু জানার আছে? আর কিছু জানার আছে তোমাদের? শুনতে পাচ্ছ? জি স্যার, চিন্তা করুন। আচ্ছা, তাইলে এখানে তোমরা গ্রুপ ওয়াইজ যে গ্রুপের জন্য যে ডাটা, তারা সেই ডাটা ইউজ করবে, এক গ্রুপের ডাটা যাতে অন্য গ্রুপ ইউজ না করো। স্যার মোল্ডের ডাইমেনশনটা এই যে দেওয়া আছে সাইজ অফ মোল্ড এইচ আচ্ছা। সমান, হাইট হচ্ছে 10.2 সেন্টিমিটার, ডায়ামিটার হচ্ছে 16.5 সেন্টিমিটার। জি স্যার। ঠিক আছে? স্যার অটোসেন কি বাংলাদেশে অ্যাভেলেবল? এটা জাস্ট ল্যাব টেস্টের জন্য নিয়ে আসা হয় আর কি। ওকে স্যার। আমরা জেনারেলি মানে আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যদি আমরা ল্যাবের কথা বলি, অটোসেন কিন্তু দুইটা পারপাস ইউজ হয়। একটা হচ্ছে এই যে ইনসিটু ড্রাই ডেনসিটি যেটা বের করতেছে, আমরা বের করলাম আজকে, এটাতে ইউজ হয়। আর একটা হচ্ছে তোমার সিমেন্টের স্ট্রেংথ বের করার জন্য কিন্তু অটোসেন ইউজ করা হয়। সিমেন্টের স্ট্রেংথ বের করার জন্য ওখানেও কিন্তু অটোসেন ইউজ করতে হয়। বুঝা গেছে? আর অটোসেন্টের কিন্তু ভালোই দাম, 5 কেজি একটা বস্তার ওজন মনে হয় 20 থেকে 25,000 টাকা। জি স্যার। আর কারো কিছু জানার থাকলে বলতে পারো, আর কারো কিছু জানার থাকলে বলতে পারো। আমার ক্লাস মোটামুটি শেষ আর কি। কারো কিছু বলার আছে? হ্যালো, না স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে আমরা নেক্সট ডেতে নতুন একটা এক্সপেরিমেন্ট করব। রিলেটিভ ডেনসিটিটা তোমরা একটু দেখে আসবা। রিলেটিভ ডেনসিটি অফ স্যার এটা কি কালকে, আগামীকাল 2:30টায়? আগামীকাল 2:30টায়। হ্যাঁ, ঠিক আছে তাইলে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।